Hello students, আজকে আমার 8:30 থেকে ক্লাস ছিল, কিন্তু নেটের কানেকশন ডিস্টার্ব করাতে ক্লাসটা একটু লেটে শুরু হচ্ছে। একটু আগেই কলকাতায় জানো একটু ঝড় বৃষ্টি হয়ে গেল এবং অনেক জায়গায় গাছও পড়ে গেছে। তো সেই কারণে ঠিক ক্লাসটা শুরু হওয়ার আগেই দেখলাম নেটের কানেকশন নেই, ডিসকানেক্টেড হয়ে রয়েছে, ওয়াইফাই কোনো কানেকশন নেই। আমি মোবাইলে কানেক্ট করছি এবং এটা মোবাইল ডেটার উপর বেস করে ক্লাস করছি। আমি জানি না যে এটা আবার মাঝখানে আবার ডিসকানেক্ট হয়ে যাবে কিনা। আবার ডিসকানেক্ট হবে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমরা 4 জন ওয়েট করছিলে আমার ক্লাসের জন্য। আমি সেই ক্ষেত্রে যারা ওয়েট করছিলে বা যারা এখন ওয়াচ করছো তাদের কাছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। যে কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি দুঃখিত যে ক্লাসটা লেটে শুরু করার জন্যে, প্রায় 10 মিনিটের ওপর লেট হয়েছে ক্লাসটা ডিউ টু পোর ইন্টারনেট কানেকশন। যাই হোক, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজ্য আইনসভা। এটা পার্ট 6 এবং আর্টিকেল 168 টু 212। পার্ট 6টাই হচ্ছে ডিলস উইথ স্টেট গভর্নমেন্ট, পার্ট 6 হচ্ছে ডিলস উইথ স্টেট গভর্নমেন্ট। এবং যে কোনো গভর্নমেন্টের আগের ক্লাস আমরা বলেছিলাম যেটা every government has 3 parts: legislature, executive and judiciary. The state legislature বা রাজ্য আইনসভা যে আর্টিকেলসে রয়েছে সেটা হচ্ছে শুরু হচ্ছে 168 থেকে এবং লাস্ট আর্টিকেল হচ্ছে 212 এবং এর পার্ট হচ্ছে পার্ট 6। কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার যদি এটা আসে তাহলে এখানে দেখতে পাচ্ছ আমরা ফিগারটা দিয়েছি স্টেট লেজিসলেচারের: বিধানসভা, বিধান পরিষদ অ্যান্ড গভর্নর। বিধানসভা, বিধান পরিষদ অ্যান্ড গভর্নর। এই যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটাকে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি কম্পোজিশন, কম্পোজিশন অফ এ পার্লামেন্টারি ডেমোক্রেটিক স্টেট। এটা আমরা জানি যে ইন্ডিয়া হচ্ছে একটা পার্লামেন্টারি ডেমোক্রেটিক কান্ট্রি এবং এই কনসেপ্টটা ইন্ডিয়া নিয়েছে ফ্রম ব্রিটেন। এটা সেন্ট্রালেও ফলো করা হয়েছে, স্টেটেও ফলো করা হয়েছে। সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেল দুটো ক্ষেত্রেই ফলো করা হয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেটিক মডেল, যেখানে দুটো হাউস রয়েছে এবং এর সাথে হেড অফ দ্য এক্সিকিউটিভ তিনি এর সাথে যুক্ত রয়েছেন। সুতরাং স্টেট লেজিসলেচার কম্পোজিশন হচ্ছে বিধানসভা, বিধান পরিষদ অ্যান্ড গভর্নর। গভর্নর ইজ নাইদার এ মেম্বার অফ বিধানসভা নর বিধান পরিষদ, বাট হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টেট লেজিসলেচার। যেমন আমরা এটা পার্লামেন্টের ক্ষেত্রে জানি লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ অফ ইন্ডিয়া আর গভর্নর হচ্ছে হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন স্টেট। রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে গভর্নর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনস্টিটিউশনাল হেড। ভারতের কনস্টিটিউশনাল হেড বা ভারতের কেন্দ্রীয় সরকারের হেড অফ দ্য এক্সিকিউটিভ হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ নাইদার এ মেম্বার অফ লোকসভা নর রাজ্যসভা,
লাইক গভর্নর ইজ নাইদার এ মেম্বার অফ বিধানসভা or বিধান পরিষদ, কিন্তু গভর্নরকে ছাড়া রাজ্য আইনসভা গঠিত হবে না। Governor is an integral part of the state legislature. This model is known as parliamentary democratic model. তাহলে কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার যদি আসে তাহলে সেটা হচ্ছে বিধানসভা, বিধান পরিষদ অ্যান্ড গভর্নর। বিধানসভাকে আমরা বলছি লোয়ার হাউস, এর ইংলিশ নাম হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সেখানে বিধানসভার একজন মেম্বারকে বলা হয় এমএলএ, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধান পরিষদ হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, এটা আপার হাউস, বিধানসভাটা হচ্ছে লোয়ার হাউস। এবং এর সাথে গভর্নর থাকবেন, যিনি হেড অফ দ্য এক্সিকিউটিভ, হেড অফ দ্য কনস্টিটিউশন। এবং লেজিসলেচার, স্টেট লেজিসলেচারের একজন integral part. Governor is an integral part of the state legislature. এই যে স্টেট লেজিসলেচার যে কম্পোজিশন, এটা কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 168। যেমন কম্পোজিশন অফ পার্লামেন্ট ইজ মেনশন ইন আর্টিকেল 79, স্টেট লেজিসলেচার কম্পোজিশন হচ্ছে 168। 168 আর্টিকেল অনুসারে স্টেট লেজিসলেচার বাইক্যামেরাল হতে পারে, ইউনিক্যামেরাল হতে পারে। অর্থাৎ 168 নম্বর ধারায় বলা আছে যে রাজ্য আইনসভা, স্টেট লেজিসলেচার মে বি 2 হাউসেস অর 1 হাউস। যখন এটা 2 হাউসেস হবে, when the state legislature is composed of 2 houses, তখন এটাকে বলা হচ্ছে bicameral legislature. So when it is bicameral, then state legislature is composed of 2 houses. But when it is unicameral, then it is composed of 1 house only, and this house is বিধান সভা। তাহলে বিধান পরিষদটা হচ্ছে আমাদের কাছে অপশনাল, এটা থাকতে পারে নাও থাকতে পারে। এবং মোস্ট অফ দ্য স্টেট লেজিসলেচার অ্যাট প্রেজেন্ট হচ্ছে আর ইউনিক্যামেরাল, মানে তাদের একটাই হাউস আছে, যেমন পশ্চিমবঙ্গ 1 হাউস। এবং অ্যাট প্রেজেন্ট 6 ইন্ডিয়ান স্টেট লেজিসলেচার্স আর বাইক্যামেরাল। তাহলে আর্টিকেল 168-এ আমরা দেখতে পাচ্ছি যে স্টেট লেজিসলেচার বাইক্যামেরাল হতে পারে বা ইউনিক্যামেরাল হতে পারে। যেমন ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেজিসলেচার যদি জানতে চায়, দ্য কম্পোজিশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট লেজিসলেচার, অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে তার অ্যান্সারটা হচ্ছে বিধানসভা অ্যান্ড গভর্নর। কারণ বিধান পরিষদ পশ্চিমবঙ্গে নেই। এটা এক টাইমে ছিল, ওয়ান্স আপন এ টাইম দ্য স্টেট লেজিসলেচার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ কম্পোজড অফ 2 houses, but now it is 1 house, and that is বিধানসভা। এটা কোন আর্টিকেলে মেনশন করা আছে? দ্য কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার, এটা মেনশন করা আছে আর্টিকেল 168-এ। এবং আমাদের ভারতে এখন অধিকাংশ রাজ্যগুলোই হচ্ছে ইউনিক্যামেরাল। মাত্র 6 স্টেট লেজিসলেচার আর বাইক্যামেরাল। তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক অ্যান্ড মহারাষ্ট্র। জম্মু অ্যান্ড কাশ্মীর যখন রাজ্য ছিল, এখন তো জানো যে জম্মু কাশ্মীর এখন রাজ্য নেই। জম্মু কাশ্মীরকে কনভার্ট করা হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে, এবং 2টো ইউনিয়ন টেরিটরি, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ। যখন জম্মু কাশ্মীর ওয়াজ এ স্টেট, তখন জম্মু কাশ্মীর স্টেট লেজিসলেচার ওয়াজ কম্পোজড অফ 2 হাউসেস, বিধানসভা অ্যান্ড বিধান পরিষদ। কিন্তু এখন জম্মু কাশ্মীরের বিধানসভা থাকলেও বিধান পরিষদকে অ্যাবলিশ করা হয়েছে। বর্তমান সরকার 370 ধারায় যে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, সেটাকে অ্যাবলিশ করা হয়েছে। এবং জম্মু কাশ্মীর এখন হচ্ছে ইউনিয়ন টেরিটরি,
এবং জম্মু কাশ্মীরে বিধান পরিষদকে অ্যাবলিশ করা হয়, সুতরাং জম্মু কাশ্মীর এখন শুধুমাত্র বিধানসভা আছে। যদি জম্মু কাশ্মীর থাকতো তাহলে আমরা এটা 6 বলতাম, 7 বলতাম, কিন্তু এখন 6। কি কি 6টা স্টেট? একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ। তাহলে কম্পোজিশন অফ এটা আমাদের কাছে রয়েছে আর্টিকেল 168। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার কোন আর্টিকেলে আছে, তাহলে তার অ্যান্সার হচ্ছে 168। লাইক কম্পোজিশন অফ পার্লামেন্ট, তারপরে ইউনিয়ন লেজিসলেচার ইজ মেনশন ইন আর্টিকেল 79। এবার আমরা দেখাচ্ছি যে মিনিমাম এজ কি, অর্থাৎ স্টেট লেজিসলেচারের মেম্বার হতে গেলে কত বছর বয়স লাগবে। যখন এটা বিধানসভা বলছে তখন এটার এজ হচ্ছে 25 ইয়ার্স। 25 ইয়ার্স এজ হচ্ছে বিধানসভার ক্ষেত্রে। মিনিমাম এজ ফর বিকামিং এ মেম্বার অফ বিধানসভা ইজ 25 ইয়ার্স। বিধান পরিষদের ক্ষেত্রে 30 ইয়ার্স এবং রাজ্যপালের ক্ষেত্রে 35 ইয়ার্স। এই যে তিনটে এজ, এটা কিন্তু পার্লামেন্টের যে দুটো হাউস এবং প্রেসিডেন্ট তার সাথে এটা খুব সিমিলার। যেমন লোকসভার ক্ষেত্রে 25, রাজ্যসভার ক্ষেত্রে 30, প্রেসিডেন্টের ক্ষেত্রে 35। সিমিলারলি বিধানসভার ক্ষেত্রে ইট ইজ 25 ইয়ার্স মিনিমাম এজ ফর বিকামিং এ মেম্বার অফ বিধানসভা, 25 ইয়ার্স। তার থেকে 5 ইয়ার্স বেশি বিধান পরিষদের 30 ইয়ার্স, আর গভর্নরের ক্ষেত্রে হচ্ছে 35 ইয়ার্স। লাইক লোকসভার মিনিমাম এজ 25, রাজ্যসভার 30 ইয়ার্স এবং গভর্নরের ক্ষেত্রে 35 ইয়ার্স। নাম্বার অফ মেম্বার্স কত বিধানসভার ক্ষেত্রে, বিধান পরিষদের ক্ষেত্রে কত? বিধানসভার ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স, তার মানে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ বিধানসভা is 500. What is the maximum strength of Vidhan Sabha? Then answer is 500. And minimum number of members হচ্ছে 60. কিন্তু একটা এক্সেপশন আছে যে কতগুলো স্টেটে, এটা একটা এক্সেপশন হিসেবে ধরতে হবে যে কতগুলো স্টেটে কিন্তু বিধানসভা যে মেম্বার সেটা 60 নেই, তার থেকে কম আছে। But in a few states the number of members of Vidhan Sabha is less than 60. আমাদের কনস্টিটিউশনে বলছে মিনিমাম 60 রাখতে হবে বিধানসভার মেম্বার, আর ম্যাক্সিমামটা 500, কিন্তু সবারই কিছু ব্যতিক্রম থাকে, এক্সেপশন সব ক্ষেত্রেই হয়। এই ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে few state legislature is composed of not by 60 members but 40 members or less. তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিম হচ্ছে 32 মেম্বার্স, এটা 60 নিচে। গোয়া 40 মেম্বার্স, মিজোরাম 40 মেম্বার্স, পুডুচেরি 30 মেম্বার্স। তাহলে in a few states number of members of Vidhan Sabha is less than 60. তবে সাধারণভাবে বলা যায় যে বিধানসভার মিনিমাম নাম্বারস হবে 60, কিন্তু একটা এক্সেপশন আছে, ইট ইজ অ্যান এক্সেপশন that number of states, in a number of states the minimum number of members যেটা 60 বলে সেটা 60 নেই, তার থেকে নিচে আছে। তাহলে in a few states Vidhan Sabha is composed of less than 60 members. Vidhan Sabha is composed of less than 60 members. Sikkim হচ্ছে 32, Goa 40 members, Mizoram 40 members, Puducherry 30 members, all are below 60 and it is an exception. এবার বিধান পরিষদের মেম্বার্স কি হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ বিধান পরিষদ, এটা সংবিধানে নির্দিষ্ট করা নেই যে 200 কি 300 কি 500, এরকম কোন একটা নির্দিষ্ট নাম্বার বা সংখ্যা বা ডিজিট ব্যবহার করা হয়নি। বলা হয়েছে যেসব রাজ্যের বিধান পরিষদ থাকবে তাদের ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্সটা সেই রাজ্যের বিধানসভা যে মেম্বার আছে তার 1/3 বেশি হবে না। অর্থাৎ যে সমস্ত রাজ্যের রাজ্য আইনসভা ইউনিক্যামেরাল হবে, বাইক্যামেরাল হবে,
হুইচ স্টেট লেজিসলেচার ইজ বাইক্যামেরাল, তাদের অর্থাৎ যাদের বিধানসভা এবং বিধান পরিষদ রয়েছে, সেই বিধান পরিষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স শুড নট বি মোর দ্যান 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ বিধানসভা অফ দ্যাট স্টেট। সুতরাং বিধানসভার যে মেম্বার্স থাকবে, বিধান পরিষদের মেম্বার তার 1/3 বেশি হবে না। ফর এক্সাম্পল, যদি কোনো একটা রাজ্যের বিধানসভার মেম্বার 300 হয়, যদি কোনো একটা রাজ্যের বিধানসভার মেম্বার 300 হয়, তাহলে বিধান পরিষদের মেম্বার 100 বেশি হবে না, নট মোর দ্যান 1/3। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স অফ বিধান পরিষদ শুড নট বি মোর দ্যান 1/3 of the total number of members of Bidhan Sabha of that state. সুতরাং এক্ষেত্রে এই যে প্রভিশনটা নেওয়া হয়েছে, এই প্রভিশনটা নেওয়ার কারণটা হচ্ছে বিধান পরিষদ একটা লেস ইম্পর্টেন্ট হাউস, লেস ইম্পর্টেন্ট, লেস পাওয়ারফুল হাউস। সুতরাং বিধান পরিষদ যাতে কখনোই নেভার প্লে আর ডমিনেটিং রোল ওভার দ্য বিধানসভা, বিধান পরিষদ নেভার প্লে আর ডমিনেটিং রোল ওভার বিধানসভা, দ্যাটস ওয়াই the number of members of Bidhan Parishad shall not be more than 1/3 of the total number of members of Bidhan Sabha of that state. তাহলে এটা মনে রাখবে, এটাই কোশ্চেন যে বিধান পরিষদের নাম্বার অফ মেম্বার্স কত হবে। বলো এর কোনো পার্টিকুলার কোনো ফিগার নেই, এটা নির্ভর করবে যে রাজ্যে বিধান পরিষদ থাকবে সেই রাজ্যে বিধানসভা যে নাম্বার অফ মেম্বার্স আছে তার উপরে, এবং ভ্যারিয়েশনটা হচ্ছে নট মোর দ্যান 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ বিধানসভা। ফর এক্সাম্পল যেটা বললাম, যদি কোনো একটা রাজ্যের বিধানসভা 300 মেম্বার্স হয়, তাহলে সেই রাজ্যে বিধান পরিষদ যদি থাকে, তাহলে সেই রাজ্যে বিধান পরিষদের মেম্বার্সটা 100 বেশি হবে না, নট মোর দ্যান 1/3। দিস প্রভিশন is made in the constitution by which Bidhan Parishad never play a dominating role over the Bidhan Sabha. কারণ বিধান পরিষদ হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট হাউস, লেস পাওয়ারফুল হাউস, সে যেন বাই স্ট্রেংথ নেভার প্লে ডমিনেটিং রোল ওভার দ্য বিধান সভা। দ্যাটস ওয়াই দ্য বিধান পরিষদের নাম্বার অফ মেম্বার্স শুড নট বি মোর দ্যান 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য বিধান সভা অফ দ্যাট স্টেট, মানে সেই রাজ্যে। এবার মিনিমাম নাম্বার অফ মেম্বার্স কত? মিনিমাম নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 40 জন তাকে রাখতে হবে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, যে যদি কোনো একটা রাজ্যের বিধানসভার মেম্বার, যদি কোনো একটা রাজ্যের বিধানসভার মেম্বার 100 হয়, তাহলে তার 1/3 বেশি হবে না। তাহলে 1/3 হলে 33 দাঁড়ায়, কিন্তু 33 বা 32 বা 34 রাখা যাবে না, তাকে মিনিমামটা রাখতে হবে 40। 100-এর 1/3 হয় হচ্ছে 33, কিন্তু 33 রাখতে পারবে না, তাকে মিনিমামটা রাখতে হবে, দ্যাট ইজ 40। সুতরাং বিধান পরিষদের যদি মিনিমাম নাম্বার অফ মেম্বার জানতে চায়, তাহলে এটা হবে 40। শম্পা খান ক্লাসটা করছো, রেসপন্স করেছো, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নিটু ভট্টাচার্যও ক্লাসটা দেখছো, ওকে। নমিনেটেড মেম্বার্স, এবার লোকসভাতে আমরা জানি প্রেসিডেন্ট 2 জনকে নমিনেট করে ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান, সেই প্রভিশনটাই রাখা হয়েছে রাজ্যের ক্ষেত্রে। রাজ্যের ক্ষেত্রে গভর্নর এটা করে, এটা 2 জনকে করে না, 1 মেম্বারকে করে। তাহলে গভর্নর মে নমিনেট 1 member in the Bidhan Sabha from the Anglo-Indian community. এই প্রভিশনটা 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রেজেন্ট, এই 2020-তে 104 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন। এই প্রভিশনটা কেন্দ্রীয় সরকার তুলে দিতে চেয়েছিল, কিন্তু রাজ্যগুলো আপত্তি করাতে তারা আপাতত এই অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে নমিনেশনের ব্যবস্থাটা সংবিধানে রয়েছে, যেটা লোকসভার ক্ষেত্রে গভর্নর প্রেসিডেন্ট nominates 2 members in Lok Sabha from Anglo-Indian community. The same provision is made in the constitution for state legislature, where governor may nominate 1 member in the Bidhan Sabha from Anglo-Indian community. This provision টাকে
কেন্দ্রীয় সরকার বাই 104 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা চেষ্টা করেছিল যেটাকে ওমিট করবার জন্যে, কিন্তু অপোজিশন যারা লিডার্স রয়েছে বা অপোজিশন তারা আপাতত এই ডিসিশন থেকে তারা নিজেদের ফিরিয়ে নিয়েছেন। এই প্রভিশনটা রাখার এইটাই কারণ ছিল যে ভারতে একটা দীর্ঘদিন ব্রিটিশরা ছিল, তারপরে একটা সেকশনস অফ একটা নিউ জেনারেশন গ্রো করে যারা অ্যাংলো ইন্ডিয়ান, যাদের দেহে ব্রিটিশ এবং ভারতের রক্ত রয়েছে, কিন্তু এরা মিক্সড ব্লাড হওয়াতে যে সমস্যা হয়েছিল, এরা ব্রিটিশদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়নি, কারণ ব্রিটিশরা তাদের নেটিভ ব্লাড আছে বলে ঘৃণা করেছে। আবার ভারতীয়রা তাদের অ্যাকসেপ্ট করেনি, যেহেতু এদের ইউরোপের রক্ত রয়েছে, ব্রিটিশ রক্ত রয়েছে, এমনিতেই ভারত একটা কনজারভেটিভ নেশন বলে গণ্য হয়। তার ফলে এটা আইসোলেটেড হয়ে গেছে। সেই কারণে বি আর আম্বেদকর তাদের সমস্যাকে তুলে ধরবার জন্যে এই প্রভিশনটা রেখেছিলেন যে প্রেসিডেন্ট নমিনেটস 2 মেম্বার্স ইন দ্য লোকসভা। যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হন যে লোকসভায় যত মেম্বার্স আছে তাদের মধ্যে কেউই অ্যাংলো ইন্ডিয়ান্স নেই, বা থাকলেও সেটা অ্যাডিকুয়েট নট টু রিপ্রেজেন্ট দ্যাট কমিউনিটি, দ্য সেম প্রভিশন ইজ মেনশন ইন দ্য কনস্টিটিউশন for state legislatures if governor satisfied. যদি গভর্নর স্যাটিসফাইড হয়, if governor thinks so, that there is no any member of Anglo Indians, অথবা যে থেকেও থাকলে তারা অ্যাডিকুয়েট নয় to represent that community, তাহলে governor may nominate 1 member in the Vidhan Sabha from this community. তাহলে if governor is satisfied that the community is not adequately represented in the house, তাহলে community is not adequately represented, অর্থাৎ সেখানে যত মেম্বার্স আছে সেটা সরকারি অর্থাৎ বিরোধী পক্ষ বা সরকারি পক্ষ কেউই অ্যাংলো ইন্ডিয়ান্স নয়, বা সেটা থাকলেও ইট ইজ নট অ্যাডিকুয়েট টু রিপ্রেজেন্ট দ্যাট কমিউনিটি, তাদের যে কমিউনিটির যে সমস্যা সেই সমস্যাটা তুলে ধরার জন্যে সেটা অ্যাডিকুয়েট নয়, তাহলে কি করতে পারে না গভর্নর একজনকে নমিনেট করতে পারে। আমরা একটা রাজ্যসভায় জানি প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করে। প্রেসিডেন্ট নমিনেট 12 মেম্বার্স ইন দ্য রাজ্যসভা ফ্রম ডিফারেন্ট ফিল্ড, আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড সোশ্যাল সার্ভিস। একইভাবে বিধান পরিষদে গভর্নর নমিনেট করে 1/6 মেম্বার্সকে, অর্থাৎ 6 জনের মধ্যে একজনকে। সেই হিসেবে 60 জন যদি থাকে তাহলে 10 জনকে। তাহলে গভর্নর নমিনেটস 1/6 মেম্বার্স অফ বিধান পরিষদ ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। কি কি ফিল্ড না আর্ট, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস। এর সাথে আর একটা এক্সট্রা ফিল্ড আছে, সেটা হচ্ছে কোঅপারেটিভ মুভমেন্ট। ইন ডিফারেন্ট ফিল্ডস কি কি ফিল্ড? একটা হচ্ছে আর্ট, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস অ্যান্ড কোঅপারেটিভ মুভমেন্ট। প্রথম 4টে ফিল্ড হচ্ছে প্রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এই 4টে ফিল্ডের সাথে গভর্নরের ক্ষেত্রে একটা এক্সট্রা ফিল্ড আছে, দ্যাট ইজ কোঅপারেটিভ মুভমেন্ট। তাহলে একবার রিপিট করছি যে বিধানসভায় গভর্নর একজন মেম্বার্সকে নমিনেট করবে ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি if governor is satisfied that the community is not adequately represented in the house, like president may nominate 2 members in the Lok Sabha if he is satisfied that the community is not adequately represented in the house. লোকসভার ক্ষেত্রে 2 জন, বিধানসভার ক্ষেত্রে 1 জন। লোকসভায় করে এটা প্রেসিডেন্ট, বিধানসভায় করে গভর্নর। রাজ্যসভায় প্রেসিডেন্ট আমরা জানি 12 জনকে করে। বিধান পরিষদে একইভাবে কোনো ডিজিট নির্দিষ্ট করা হয়নি, যেহেতু বিধান পরিষদের নাম্বার অফ মেম্বার্সটা ফিক্সড নয়, এটা বিধানসভার উপর নির্ভর করছে। বিধানসভার যে টোটাল মেম্বার্স তার 1/3 বেশি হবে না, সেখানে এখানে কোনো একটা ফিক্সড নাম্বার বলা হয়নি। বলা আছে বিধান পরিষদের যা মেম্বার্স থাকবে তার 1/6 মেম্বার্স নমিনেটেড হবে বাই দ্য গভর্নর ফ্রম ডিফারেন্ট ফিল্ড। কি কি ফিল্ড না আর্ট, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস and cooperative movement. এটা খুব ইম্পর্টেন্ট। 1/6 মেম্বার যখন এটা নমিনেটেড হবে বাই দ্য গভর্নর, তাহলে 5/6 কি হবে? 6 জনের মধ্যে যদি একজন চলে যায় তাহলে 6 জনের মধ্যে 5 জন কিভাবে আসবে? বলে দে আর ইনডাইরেক্ট ইলেক্টেড বাই দ্য পিপল।
তারা জনগণ কর্তৃক পরোক্ষভাবে ইলেক্টেড হবে। তাহলে 1/6 members nominated in the Vidhan Sabha. Total number of members, 1/6 members shall be nominated by the governor in the Vidhan Sabha. Vidhan Porishad. Vidhan Porishad 1/6 members nominated হবে by the governor. The remaining 5/6 members shall be elected by the people indirectly. এখানে 1/6 মেম্বারটা নির্দিষ্ট করা হয়নি কেন? যেন রাজ্যসভায় যেমন 12 জনকে বলে দিয়েছে 12 মেম্বার্স, বলে এখানে কোনো একটা ফিগার করেনি কেন নির্দিষ্ট? 12 জন হোক, 10 জন হোক, 8 জন হোক, যেটাই হোক, হোয়াট এভার মেবি, ওরা এটা করেনি বিকজ নাম্বার অফ মেম্বার্স অফ বিধান পরিষদ ইজ নট ফিক্সড। নাম্বার অফ মেম্বার্স অফ বিধান পরিষদ ইজ নট ফিক্সড। যেমন রাজ্যসভার ক্ষেত্রে এটা ফিক্সড 250-250-এর মধ্যে 12 জনকে করবে, কিন্তু বিধান পরিষদের নাম্বার অফ মেম্বার্স এটা ফিক্সড নয়। It depends on the number of members of the Vidhan Sabha of that state, and that is not more than 1/3. সুতরাং কোনো একটা রাজ্যের যদি 300 বিধানসভা মেম্বার থাকে, ফর এক্সাম্পল কোনো একটা রাজ্যে যদি 300 মেম্বার্স থাকে, তাহলে তার কোনো একটা রাজ্যে বিধানসভার মেম্বার্স হচ্ছে 300, তাহলে বিধান পরিষদ 1/3 বেশি হবে না, তাহলে 100। কিন্তু যদি কোনো একটা রাজ্যে 200 হয়, যদি বিধানসভার মেম্বার্স 200 হয়, তাহলে তার 1/3 দ্বারা 66। তা 66 আর 100 সেম নয়। সুতরাং এখানে কোনো ফিক্সড নাম্বার না করে বলা আছে মোট টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ বিধান পরিষদ, তার 1/6 মেম্বার্স নমিনেটেড হবে বাই দ্য গভর্নর, অ্যান্ড ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। কি কি ফিল্ড? না, আর্ট, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস অ্যান্ড কোঅপারেটিভ মুভমেন্ট। এরপরে আমরা দেখছি নেচার অফ দ্য হাউস। নেচার অফ দ্য হাউস হচ্ছে লোকসভার মতন বিধানসভাও একটা হচ্ছে নন পার্মানেন্ট হাউস। এটা প্রতি 5 বছর অন্তর গঠিত হয়, 5 বছর পরে এটা ডিসলভ হয়ে যায়, এবং 5 বছর আগেও গভর্নর এটা ডিসলভ করে দিতে পারে অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টার অফ স্টেট। সো লাইক লোকসভা, বিধানসভা is a non-permanent house. It is not a permanent house. Members of the house are elected for 5 years. But before the completion of 5-year terms, the Vidhan Sabha can be dissolved by the governor on the advice of the Chief Minister of State. Like Lok Sabha is a non-permanent house. Members of the Lok Sabha elected for 5 years. But before the completion of 5 years terms, the Lok Sabha can be dissolved by the governor, by the president, on the advice of Prime Minister of India. Like Rajya Sabha, Vidhan Porishad is a permanent house, so it never be dissolved. 1/3 members, like Rajya Sabha, 1/3 members retire after every second year. প্রতি 2 বছর অন্তর 1/3 members রিটায়ার করবে, এবং একজন বিধান পরিষদের মেম্বার সিলেক্টেড হবে ফর 6 years, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 members রিটায়ার করবে, সেখানেই আবার 1/3 members সেখানে নতুন করে ইলেক্টেড হবে। বিধান পরিষদ হচ্ছে একটা পার্মানেন্ট হাউস, ইট নেভার বি ডিসলভড। 1/3 of its members retire after every 6 years, and a member of Vidhan Porishad is elected for 6 years, like a member of Rajya Sabha is elected for 6 years. প্রতি 2 বছর অন্তর ইলেকশন হবে, 1/3 করে বেরিয়ে যাবে, ওই জায়গায় আবার 1/3 ঢুকবে। সো ইট ইজ এ কন্টিনিউয়াস হাউস, ইট ইজ এ পার্মানেন্ট হাউস লাইক রাজ্য সভা। এখানে আমি একটা নোট লিখেছি যে পশ্চিমবঙ্গে একটা টাইমে বিধান পরিষদ ছিল, ইট ওয়াজ অ্যাবলিশড অন 1 August 1969। একটা টাইমে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ ছিল, কিন্তু এখন তো নেই। এখন পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভা হচ্ছে বিধানসভা অ্যান্ড গভর্নর। দ্য স্টেট লেজিসলেচার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কম্পোজড অফ বিধানসভা অ্যান্ড গভর্নর, বাট once upon a time the state legislature of West Bengal was composed of 2 houses, Vidhan Sabha and Vidhan Porishad, and Vidhan Porishad was abolished 1969, particular date হচ্ছে 1 August, এবং পাঞ্জাবেরও বিধান পরিষদ অ্যাবলিশড হয় এই ইয়ারই 1969। এবার একটা রাজ্যে বিধান পরিষদকে ক্রিয়েট কিভাবে করা যায়? একটা রাজ্যের বিধান পরিষদকে ক্রিয়েট কিভাবে করা যায়, মানে হু ক্যান ক্রিয়েট অর অ্যাবলিশ বিধান পরিষদ? বিধান পরিষদকে কে ক্রিয়েট করতে পারে বা অ্যাবলিশ করতে পারে? বিধান পরিষদকে ক্রিয়েট করা যায়
যদি সেই রাজ্যের বিধানসভায় এই মর্মে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, if a resolution is passed in the Vidhan Sabha of that state, either creation or abolition, এবং এই পাসটা হতে হবে বাই 2/3 মেজরিটিতে, এবং এটা বিধানসভায় পাস হয়ে যাওয়ার পর the same resolution to be passed in the parliament, তারপরে প্রেসিডেন্টের যদি অ্যাসেন্ট পায়, তাহলে রেজলিউশন বিকামস অ্যান অ্যাক্ট আইদার ইট ইজ ক্রিয়েটেড অর অ্যাবলিশড। তাহলে বিধানসভা ক্যান বি ক্রিয়েটেড অর অ্যাবলিশড ইফ এ রেজলিউশন ইজ পাসড ইন দ্য বিধানসভা বাই 2/3 মেজরিটি after the same resolution to be passed in the parliament by simple majority, and after getting the assent of the president, the resolution becomes an act. তাহলে who can create or abolish the বিধান পরিষদ? আলটিমেট হচ্ছে এটা পার্লামেন্ট। তাহলে স্টেপটা কি? সেখানে স্টেপটা অ্যাকচুয়ালি তিনটে। The first, the resolution, either creation or abolition, such resolution to be passed in the Vidhan Sabha of that state by 2/3 majority. The resolution, either creation or abolition, shall have to be passed in the Vidhan Sabha by 2/3 majority. যদি এটা পাস হয়ে থাকে, the same resolution to be passed in the parliament by simple majority. So after getting the president, after getting the assent of the president, after getting the consent of the president, permission of the president, signature of the president, the resolution becomes an act according to resolution. Resolution যদি ক্রিয়েটেড হয় তাহলে ক্রিয়েটেড হবে, অ্যাবলিশন হয় অ্যাবলিশন হবে। এক্ষেত্রে একটা বলার আছে যে যদি কোশ্চেনটা আসে হু ক্যান ক্রিয়েট অর অ্যাবলিশ বিধান পরিষদ, সেই ক্ষেত্রে যদি থাকে পার্লামেন্ট এবং বিধানসভা, যদি থাকে পার্লামেন্ট এবং বিধানসভা, তাহলে সেই ক্ষেত্রে তুমি ফার্স্টে অ্যান্সার করবে পার্লামেন্ট। কেননা পার্লামেন্টে যদি পাস না হয় তাহলে রাজ্য বিধানসভায় সেটা পাস হলেই হবে না, আলটিমেট এটা পার্লামেন্টে পাস করতে হবে। যদিও প্রথম ইনিশিয়েটিভটা নেবে সেই রাজ্যের বিধানসভা, দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ শ্যাল বি টেকেন বাই দ্য বিধানসভা অফ দ্যাট স্টেট। তাহলে হু ক্যান টেক ইনিশিয়েটিভ? Who can take initiative to create or abolish the Vidhan Porishad? বলো ফার্স্ট হচ্ছে the Vidhan Sabha of the state. কিন্তু after that the same resolution to be passed in the parliament, যদি পার্লামেন্টে পাস না হয় তাহলে বিধানসভায় শুধু পাস হয়ে লাভ নেই, এবং পার্লামেন্টে এটা পাস হবে not 2/3 majority by simple majority, and after getting the signature of the president, assent of the president, permission of the president, resolution becomes an act. এটা খুব ইম্পর্টেন্ট। বিধান পরিষদকে কে ক্রিয়েট করতে পারে বা কে অ্যাবলিশ করতে পারে, হু ক্যান ক্রিয়েট অর অ্যাবলিশ, এর আলটিমেট অ্যান্সার হচ্ছে পার্লামেন্ট। এর জন্য সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু যেহেতু এটা সিম্পল মেজরিটিতে হবে সেখানে ইট ইজ নট আন্ডার আর্টিকেল 368। এটা যদি 2/3 মেজরিটি হতো তাহলে এটা আন্ডার আর্টিকেল 368 হতো, কিন্তু এটা যেহেতু বাই সিম্পল মেজরিটি লিখেছি ইন দ্য পার্লামেন্ট বাই সিম্পল মেজরিটি, সুতরাং কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা প্রয়োজন আছে। ইট ইজ রিকোয়ার্ড টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন বাট নট ইট ইজ আন্ডার আর্টিকেল 368 বিকজ অফ দ্য রেজলিউশন টু বি পাসড বাই দ্য পার্লামেন্ট বাই সিম্পল মেজরিটি, and when it is simple majority then it is not under article 368. নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখছি সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারকে। প্রিসাইডিং অফিসার মানে যিনি সভাকে পরিচালনা করে, প্রেসিডেন্ট থেকে হচ্ছে প্রিসাইডিং অফিসার। বিধানসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয় বা বিধানসভা যে প্রিসাইড করে তাকে বলা হয় স্পিকার, এবং ওনার অবর্তমান ইন ইজ অ্যাবসেন্স হু প্রিসাইড ওভার দ্য মিটিং অফ বিধানসভা ডেপুটি স্পিকার, এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনই ইলেক্টেড হবে বাই দ্য হাউস, বাই দ্য মেম্বার্স অফ দ্য হাউস। অর্থাৎ বিধানসভা মেম্বাররা নিজেদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ইলেক্ট করবে। এটা লোকসভা ক্ষেত্রে তাই, যে members of Lok Sabha shall elect one member as the speaker and another one member as deputy speaker from among themselves. এটাও ঠিক তাই, the members of Vidhan Sabha shall elect one member as speaker and another one member as deputy speaker from among themselves. তাহলে both are elected by the members of the house.
like the speaker and deputy speaker of Lok Sabha elected by the members of the house. বিধানসভা নির্বাচনের পর at the first day meeting of the house, the members of the Vidhan Sabha shall elect one member as the speaker and another one member of the deputy speaker from among themselves. Vidhan Parishadeo একই নিয়ম. The Vidhan Parishad is presided by the chairman and in his absence by the deputy chairman. বিধানসভায় যখন যিনি প্রিসাইড করবে তাকে বলা হবে চেয়ারম্যান, তাকে স্পিকার বলা হবে না, তাকে বলা হবে চেয়ারম্যান. And both are elected by the council itself from among its members. By the council itself from among its members. তার বিধান পরিষদের মেম্বাররাও নিজেদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান আর একজনকে ডেপুটি চেয়ারম্যান অ্যাপয়েন্ট করবে. সুতরাং বিধান পরিষদের যিনি প্রিসাইড করেন, বিধান পরিষদ হু প্রিসাইড ওভার দ্য মিটিং অফ বিধান পরিষদ তাকে বলে চেয়ারম্যান. যেমন হু প্রিসাইড ওভার দ্য মিটিং অফ রাজ্যসভা তাকে বলে চেয়ারম্যান. কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে যিনি চেয়ারম্যান হন, এই পোস্টটা একটা এক্স অফিসিও পোস্ট, ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা. বিধান পরিষদের ক্ষেত্রে এরকম কোনো কাউকে পোস্টটা দেওয়া হয়নি এক্স অফিসিও হিসেবে. রাজ্যসভার ক্ষেত্রে যেমন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এই পোস্টটা কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়নি যে তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে বিধানসভায় আসবেন, বিধান পরিষদে আসবেন. বিধান পরিষদের ক্ষেত্রে যিনি প্রিসাইড করবেন তিনি চেয়ারম্যান, তাকেও চেয়ারম্যান বলা হবে, বাট ইট ইজ নট অ্যান এক্স অফিসিও পোস্ট. চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান বোথ আর ইলেক্টেড বাই দ্য বিধান পরিষদ, তার মানে লেজিসলেটিভ কাউন্সিল ইটসেলফ ফ্রম অ্যামং ইটস মেম্বার্স. এটা খুব মেমোরিতে রাখতে হবে যে বিধান পরিষদ লেজিসলেটিভ কাউন্সিল যিনি সভাপতিত্ব করেন, হু প্রিসাইড ওভার দ্য মিটিং অফ লেজিসলেটিভ কাউন্সিল, দ্যাট ইজ বিধান পরিষদ, ইজ নোন অ্যাজ, তাকে স্পিকার বলা হয় না বা তাকে অন্য কিছু বলা হয় না, তাকে বলে চেয়ারম্যান. এবং ওনার অবর্তমানে যিনি সহপরিচালনা করবেন তিনি হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স, এটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান. এবং বোথ আর ইলেক্টেড বাই দ্য কাউন্সিল ইটসেলফ ফ্রম অ্যামং ইটস মেম্বার্স. এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা প্রায় এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন গ্রো করে. কনফিউশনটা হচ্ছে যদি পার্লামেন্টের ক্ষেত্রে, পার্লামেন্টে যে দুটো হাউস রয়েছে, লোকসভা রাজ্যসভা ক্ষেত্রে রয়েছে, যদি মানি বিল এবং ফাইন্যান্সিয়াল বিল ছাড়া যদি কোনো ডিসএগ্রিমেন্ট হয়, স্পেশালি মানি বিলের ক্ষেত্রে যদি ডিসএগ্রিমেন্ট হয় এবং যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কোনো ডিসএগ্রিমেন্ট হয়, অর্থাৎ যদি ওয়ান হাউস ডিসএগ্রিজ উইথ অ্যানাদার হাউস, কোনো একটা বিল পাস হয়ে গেছে, এ বিল ইজ পাসড ইন দ্য লোয়ার হাউস বাট রিজেক্টেড বাই আপার হাউস অর ভাইস ভার্সা, বলে তাহলে হোয়াট উইল হ্যাপেন? বলে প্রেসিডেন্ট মে কল দ্য জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট. দুটো বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং রাখা যায় না, একটা হচ্ছে মানি বিল আর একটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল. এই দুটো বিল ছাড়া যে কোনো বিলের ক্ষেত্রে যদি দুটো হাউসের মধ্যে বিরোধ দেখা দেয়, if any conflict is raised between the two houses of parliament on any bill except money bill and constitution amendment bill, তাহলে কি হবে? what will happen? to avoid the deadlock in the parliament, president may call the joint sitting. president joint sitting কল করবে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার একসাথে মিটিং কল করবে. যদি রাজ্যের ক্ষেত্রে হয়, যেসব রাজ্যের স্টেট লেজিসলেচার বাইক্যামেরাল, অর্থাৎ বিধানসভাও রয়েছে, বিধান পরিষদও রয়েছে, বিধানসভাও রয়েছে, বিধান পরিষদও রয়েছে, সেই ক্ষেত্রে যদি কোনো বিলকে নিয়ে, মানি বিল ছাড়াই বললাম, স্টেট মানি বিল ছাড়াই বললাম, যে যদি কোনো বিরোধ হয়, মানি বিলের ক্ষেত্রে তো সবসময় লোয়ার হাউস একক প্রাধান্য ভোগ করবে, সেটা লোকসভা হোক বিধানসভা হোক. কিন্তু অ্যাপার্ট ফ্রম মানি বিল, ইফ এনি ডিসপিউট ইজ রেজড বিটুইন দ্য টু হাউসেস অফ স্টেট লেজিসলেচার, যে ওয়ান হাউস একটা বিল পাস করে দিয়েছে বাট অ্যানাদার হাউস এটা রিজেক্ট করেছে, ওয়ান হাউস ইজ পাসড বাট অ্যানাদার হাউস রিজেক্টেড, তাহলে হোয়াট উইল হ্যাপেন? তাহলে জয়েন্ট সিটিং রাখবে, লাইক
পার্লামেন্ট, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে জয়েন্ট সিটিংয়ে কোনো প্রভিশন ভারতীয় সংবিধানে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। দ্য জয়েন্ট সিটিং অফ স্টেট লেজিসলেচার ইজ নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন ডাজ নট make any provision for joint sitting of state legislature. Constitution of India does not make any provision for the joint sitting of state legislature. তাহলে দুটো হাউসের মধ্যে যদি ডিসপিউট গ্রো করে, if any dispute is raised between the two houses of state legislature, তাহলে কি হবে? What will happen? Well, like president, governor may call the joint sitting of parliament. Well, it is a wrong answer. The provision of joint sitting of parliament is mentioned, but provision of joint sitting of state legislature is not mentioned. ভারতীয় সংবিধানে রাজ্য আইনসভা দুটো কক্ষের, দুটো হাউসের যুগ্ম অধিবেশনের কোনো ব্যবস্থা উল্লেখিত হয়নি। এটা কেন হয়নি একটু আগেই বললাম, যে বিধান পরিষদ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট হাউস। যখন এটা লেস ইম্পর্টেন্ট হাউস, তখন কোনো বিলকেই রিজেক্ট করতে পারে না, ফাইনালি কোনো বিলকেই রিজেক্ট করতে পারে না, ম্যাক্সিমাম ডিলে করতে পারে 4 months। legislative council of state can delay bill maximum 4 months but cannot reject finally। সুতরাং কোন একটা বিল যদি বিধানসভায় পাস হয়ে গিয়ে থাকে আর বিধান পরিষদে যদি রিজেক্টেড হয়, তাহলে এটা ধরতে হবে এটা পাস হয়ে গেছে। আর যদি বিধান সভাতে রিজেক্টেড হয়, তাহলে বিধান পরিষদ পাস করালেও সেটা পাস হবে না, সেটা রিজেক্টেডই হবে। তাহলে ইন কেস অফ ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য টু হাউসেস অন এনি বিল, দ্য ডিসিশন অফ দ্য বিধান সভা অলওয়েজ শ্যাল প্রিভেল। এটাই স্টে করবে, অলওয়েজ শ্যাল প্রিভেল। দ্য জয়েন্ট সিটিং অফ স্টেট লেজিসলেচার ইজ নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন, যেটা পার্লামেন্টের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হয়, অ্যান্ড ইট ইজ মেনশন ইন আর্টিকেল 108। কোনো আর্টিকেল, কোনো প্রভিশন ভারতীয় সংবিধানে নির্দিষ্ট হয়নি, ইট ইজ নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন ফর জয়েন্ট সিটিং অফ স্টেট লেজিসলেচার। হ্যাঁ, এখানে সৌরভ দাস আমাকে লিখেছো, স্যার আর্টিকেল 175 প্লিজ এক্সপ্লেন। আমি করছি। তাহলে এটাকে আমরা বলছি যে ডিসএগ্রিমেন্ট যদি হয় দুটো হাউসের মধ্যে, তাহলে অলওয়েজ ডিসিশন অফ দ্য বিধানসভা শ্যাল প্রিভেল, দ্য ডিসিশন অফ দ্য বিধান পরিষদ শ্যাল বি রিজেক্টেড। এবার আমরা কতগুলো ইম্পর্টেন্ট আর্টিকেলস দিয়েছি। 168 এইমাত্র বললাম যে 168 এইমাত্র বললাম composition of state legislature। 169 creation or abolition of legislative council in state। legislative council কে ক্রিয়েট করা যায় বা অ্যাবলিশ করা যায়। 170 হচ্ছে composition of legislative assembly। এখানে একটা মনে রাখতে হবে, 160 হচ্ছে composition of state legislature, state is composed of bicameral or unicameral, অর্থাৎ 2 houses by 2 houses or 1 house। এটা হচ্ছে টোটাল স্টেট লেজিসলেচার কম্পোজিশন। কিন্তু পার্টিকুলারলি বিধানসভার যে কম্পোজিশন সেটা হচ্ছে 170, যেটা আমরা বললাম নট মোর দ্যান 500 অ্যান্ড নট লেস দ্যান 60, এটা বলা আছে 170-তে। একইভাবে কম্পোজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ, এর আর্টিকেলটা হচ্ছে 171, যেটা আমরা এইমাত্র বললাম যে নট মোর দ্যান 1/3 of the total number of members of Vidhan Sabha and not less than 40, এই কম্পোজিশনটা উল্লেখ করা আছে 171। 75-এ এটা হচ্ছে গভর্নরের রাইট অফ গভর্নর, পাওয়ার অফ গভর্নর বা রাইট অফ গভর্নর টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজেস টু দ্য হাউসেস অর হাউসেস। যদি বিধানসভা বিধান পরিষদ থাকে তাহলে হাউসেস, যদি একটা থাকে তাহলে হাউস। অর্থাৎ এটা প্রেসিডেন্টেরও সেই ক্ষমতা রয়েছে যে তিনি লোকসভা এবং রাজ্যসভায়, গভর্নর একইভাবে বিধানসভায় বা বিধান পরিষদে বার্তা পাঠাতে পারেন, এবং এই বার্তা তিনি কোনো উপদেশ হিসেবে দিতে পারেন, কোনো নির্দেশ হিসেবে দিতে পারেন। সুতরাং এটা হচ্ছে রাইট অফ দ্য গভর্নর টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজেস টু দ্য হাউস অ্যান্ড হাউসেস। তিনি
হাউসে গিয়ে তিনি ওনার বক্তব্য রাখতে পারেন, সেক্ষেত্রে অ্যাড্রেস কথাটা ব্যবহার হয়। উনি প্রেজেন্ট থেকে বিধানসভা এবং বিধান পরিষদের মেম্বারদের সামনে তার বক্তব্য বা তার কোনো উপদেশ বা অ্যাডভাইস দিতে পারেন। আবার উনি নিজে না এসে কোনো মেসেজ পাঠাতে পারেন, সেটা হচ্ছে 175। আবার স্পেশাল ক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল সময় বলা আছে, আর 176 হচ্ছে স্পেশাল অ্যাড্রেস বাই দ্য গভর্নর। বিশেষ ক্ষেত্রে এটা গভর্নর করে, বিশেষ করে যেমন এটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস বাই দ্য গভর্নর। এটা ক্ষেত্রে একটা হচ্ছে যখন বিধানসভা নতুন করে গঠিত হচ্ছে তখন উনি যে অ্যাড্রেস দেন সেটা বলে স্পেশাল অ্যাড্রেস। যে অ্যাড্রেসের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি গভর্নর তো আমরা জানি যে নমিনাল হেড লাইক প্রেসিডেন্ট, সুতরাং গভর্নর যখন বিধানসভা গঠিত হচ্ছে, গঠিত হওয়ার পর যখন সরকার ফর্ম করে গেছে, বিধানসভার ইলেকশন হয়ে গেছে, একটা পার্টি বা জোট কোয়ালিশন হোক বা সেটা কোনো পার্টি এককভাবেই হোক মেজরিটি পেয়ে গেছে, সেই গভর্নমেন্টের যে পরবর্তী 5 বছরের যে লক্ষ্য, তার যে ভেঞ্চার, তার যে প্ল্যানিং, সেই সম্বন্ধে একটা অ্যাড্রেস করে গভর্নর। এটা হচ্ছে 176। আর 175 হচ্ছে এছাড়া উনি যে কোনো সময় অ্যাড্রেস দিতে পারেন, এটা গভর্নরের সেই ক্ষমতা রয়েছে। এটাই হচ্ছে 175। আর 176 হচ্ছে স্পেশাল অ্যাড্রেস। যদি স্পেশাল অ্যাড্রেস যদি বলে সেটা হচ্ছে 176। এটা কখন দেয়? এটা জেনারেলি হচ্ছে বিধানসভা নির্বাচনের পর প্রথম যে অধিবেশনটা হচ্ছে, যেক্ষেত্রে সরকার ফর্ম করে গেছে, সেই সরকার তার পরবর্তী 5 বছরে কী কী প্ল্যানিং নেবে, কীভাবে এগোবে, সেটা অ্যাড্রেস করে সেটা লিখে সেটা গভর্নরকে দিয়ে দেবে। গভর্নর সেটা বিধানসভাতে এসে বা যুগ্ম এই বিধান পরিষদে এসে এটাকে একসাথে উনি এটা ভাষণ দেবেন, যেটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস বাই দ্য গভর্নর। 178 হচ্ছে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 181 হচ্ছে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার নট টু প্রিসাইড হোয়াইল এ রেজলিউশন ফর ইজ রিমুভাল ফ্রম অফিস আন্ডার কনসিডারেশন। এটাও খুব একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, যে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার তারা হচ্ছে প্রিসাইড করবে, কিন্তু যখন তাদের রিমুভাল নিয়ে আলোচনা হচ্ছে, যখন পার্লামেন্টে এই রাজ্য আইনসভায় বিধানসভায় এটাই আলোচনা হচ্ছে যে স্পিকারকে রিমুভ করবার জন্যে, তখন কিন্তু তারা প্রিসাইড করতে পারবে না। যদিও তারা তাদের উপস্থিত থাকতে পারবেন বিধানসভায় এবং নিজের সপক্ষে বক্তব্য রাখতে পারবেন, ইভেন সে ভোটও দিতে পারবে তার ফেভারে, কিন্তু প্রিসাইড করতে পারবেন না। একইভাবে 182 হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান লেজিসলেটিভ কাউন্সিল। 188 হচ্ছে ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য মেম্বার্স অফ স্টেট লেজিসলেচার। 191 হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ। 192 হচ্ছে ইন কেস অফ দ্য ডিসকোয়ালিফিকেশন অ্যাজ এ মেম্বার অফ লেজিসলেচার দ্য ডিসিশন অফ দ্য গভর্নর ইজ ফাইনাল। যদি কোনো মেম্বার ডিসকোয়ালিফাইড হয়, সেটা কোনো অফিস অফ প্রফিটের সাথে যুক্ত থাকার জন্য, অথবা ইনসলভেন্ট হওয়ার কারণে, অথবা বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণের কারণে, অথবা আনসাউন্ড মাইন্ডের কারণে যদি কোন ডিসকোয়ালিফাইড হয়, এ ব্যাপারে সে ডিসকোয়ালিফাইড হলো কি না, এ ব্যাপারে গভর্নরের ডিসিশনটা হচ্ছে ফাইনাল, অ্যান্ড ইট ইজ নট জাস্টিসেবল টু কোর্ট। এটা কোর্টের আন্ডারে নয়। একইভাবে লোকসভা ক্ষেত্রেও বা রাজ্যসভা ক্ষেত্রেও যদি কোনো মেম্বার ডিসকোয়ালিফাইড হয় অন দ্য গ্রাউন্ড অফ যা বললাম, ইনসলভেন্সি, আনসাউন্ড মাইন্ড, অথবা হচ্ছে যদি কোনো অন্য রাজ্যের নাগরিকতা গ্রহণ করে, যদি এটা করে থাকে, বা অফিস অফ প্রফিটের সাথে যদি যুক্ত থাকে, এ ব্যাপারে প্রেসিডেন্ট ডিসিশনটা নেবে যে সে ডিসকোয়ালিফাইড হবে কি হবে না। এ ব্যাপারে প্রেসিডেন্ট যে ডিসিশনটা নেবে, দ্যাট ইজ ফাইনাল, দ্যাট ইজ নট জাস্টিসেবল টু কোর্ট। লাইক গভর্নর, ইন দ্য কেস অফ ডিসকোয়ালিফিকেশন মেম্বার অফ লেজিসলেচার, দ্য ডিসিশন অফ দ্য গভর্নর ইজ ফাইনাল। আর্টিকেল আমাদের মানি বিল ছিল 110, এক্ষেত্রে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে মানি বিল হচ্ছে 199. The definition of state money bill is mentioned in article 199, আর পার্লামেন্টের ক্ষেত্রে হচ্ছে 110. The governor may reserve a bill for the constitution of the president. যদি কোনো একটা বিল রাজ্য আইনসভায় পাস হয়ে গেছে, এরপর যখন গভর্নরের কাছে যাবে, গভর্নর যদি মনে করে দ্য বিল ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট প্রেসিডেন্ট consideration, president assent, president permission is required, তাহলে governor may reserve the bill and to send the bill to the president on the basis of article 200. Very important, অনেকবার চাকরি পরীক্ষা এসেছে যে if any bill is passed in the state legislature, either both houses or one house,
And when the bill is sent to the governor, governor may reserve the bill for the consideration of the president. If governor thinks so, that the bill is so important that he is not authorized to sign on the bill, তাহলে গভর্নর কি করতে পারে? টু সেন্ড দ্য বিল টু দ্য প্রেসিডেন্ট ফর হিজ কনসেন্ট। আর্টিকেল 202 অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকে বলে বাজেট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা হচ্ছে বাজেট। অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট আর অ্যানুয়াল ফাইন্যান্স স্টেট অফ ইউনিয়ন গভর্নমেন্ট, সেটাকেও বাজেট বলে। তার আর্টিকেলটা হচ্ছে 112, যেটা আমাদের বিসিএস এসে গেছে। এরপর এটা হচ্ছে 212, সেটা হচ্ছে কোর্ট নট টু এনকোয়ারি টু প্রসিডিংস দ্য লেজিসলেচার। লেজিসলেচারে যে সমস্ত কাজ হবে সেটা কোর্টের এখতিয়ারের বাইরে থাকবে, কোর্টে এই নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। এবং কতগুলো আমরা কোশ্চেন দিয়েছি। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ স্টেট গভর্নমেন্ট? এইমাত্র বললাম পার্ট 6। হুইচ আর্টিকেল ডিলস উইথ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট? 202 যদি কোশ্চেন আসে হুইচ আর্টিকেল ডিলস উইথ অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্ট, সেটা হবে 112, যেটা আমাদের বিসিএস এসে গেছে। তারই সাবস্টিটিউট আর্টিকেলটা করে যাবে নেক্সট পরীক্ষার জন্য। এটা 202। অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল বিধান পরিষদ ক্যান বি ক্রিয়েটেড অর অ্যাবলিশড? খুব ইম্পর্টেন্ট, অনেকবার চাকরি পরীক্ষা এসে 169। আর হু ক্যান রিজার্ভ এ বিল বাই দ্য স্টেট লেজিসলেচার ফর দ্য অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এইমাত্র বললাম সেটা গভর্নর অন দ্য বেসিস অফ আর্টিকেল 200। এবং লাস্ট হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল বাই দ্য গভর্নর? তাহলে 1/3, এটা হচ্ছে 1/6, 5/6, 1/3, 1/2 and 1/3। তাহলে এটা এইমাত্র বললাম 1/6 মেম্বার্স হচ্ছে নমিনেটেড হবে বাই দ্য গভর্নর, এবং রিমেনিং যে 5/6 মেম্বার্স সেটা ইলেক্টেড হবে ইনডাইরেক্টলি বাই দ্য পিপল। আর এই 1/6 মেম্বার্সের মধ্যে কারা থাকবে না? আর্ট, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস এবং কোঅপারেটিভ মুভমেন্টে যাদের স্পেশাল নলেজ রয়েছে, স্পেশাল কন্ট্রিবিউশন রয়েছে, তারা থাকবে। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু আমাদের শুরু করতে অসুবিধা হয়েছিল, যেহেতু ইন্টারনেট কানেকশন ছিল না। আমি তো টোটাল আমার মোবাইল কানেকশানও বেস করে ক্লাসটা করলাম। আশা করি আজকে তো ক্লাস শুরু হওয়ার আগেই কারণ খুব ঝড় বৃষ্টি হয়, সমস্ত ডিসকানেক্টেড হয়ে যায়। আশা করি কালকে আবার ক্লাসে আমরা সব কিছু অ্যাডজাস্ট থাকবে এবং তখন আমরা ক্লাস করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।